জোটবদ্ধ এশিয়ার ওই অঞ্চলটিতে ভারতকে বাদ দিয়ে ভাববার মতো ভাবনার নেতারা আসছেন, যারা আসলে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আসেন কিনা সেসব ভাববার চেয়ে, কিংবা তারা নির্বাচিত হয়ে আগামীতে ক্ষমতায় আসেন কিনা সেসব ভাববার চেয়ে ভারতের জন্য তার নিরাপত্তার খাতিরে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল আলোচনার চ্যানেল খোলা। বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে ভারত বিরোধিতা একরকম তুঙ্গে থাকার পর এবং ইউনূস সরকার ক্ষমতায় আসবার পর থেকেই ভারতের সংবাদ মাধ্যমে যেমন তেমনি বাংলাদেশের সংবাদ মাধ্যমে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে আসলে একে অপরকে দোষারোপ করা এবং দুদেশের বিরোধিতার একরকমের বয়ান তুলে ধরার প্রবণতার মধ্যে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী মোদির বৈঠকটি ঘটে যেতে পারল তা নিয়ে বাংলাদেশে এবং ভারতে জল্পনা অব্যাহত আছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে 22শে মার্চ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সংসদীয় পরামর্শক কমিটি, সেই বৈঠকটি আমার মনে হয় ভারতকে কেন এই বিমস্টেক সম্মেলনে এসে তারা আগে যেই সরকারকে অনির্বাচিত বলে আসছিল, তারা আগে যেই সরকার ইউনূস সরকারের সঙ্গে দেখা করতে একেবারেই আগ্রহ প্রকাশ করছিল না, তারা কেন বাংলাদেশের সঙ্গে একটা আলোচনার চ্যানেল খুলল, আমার মনে হয় সেটা আসলে সিদ্ধান্ত হয় বা প্রভাবিত হয় 22শে মার্চে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সংসদীয় পরামর্শক কমিটি সেই সভায়। সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের যে পতন ঘটবে এত বড় জনবিক্ষোভে বা অভ্যুত্থানে ভারত সরকারের কাছে তার কোনো খবর ছিল কিনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সে সময় বলেন যে তাদের কাছে খবর ছিল যে বাংলাদেশে শেখ হাসিনার বিষয়ে ক্রমাগত একটা ক্ষোভ দানা বাঁধছে এবং তাকে ক্ষমতাচ্যুত করা হতে পারে। কিন্তু জয়শঙ্কর এটাও তখন সেই কমিটিকে বলেন যে তাদের পক্ষে শেখ হাসিনাকে পরামর্শ দেওয়া ছাড়া তাকে প্রভাবিত করবার মতো বা তার সিদ্ধান্তকে সে সময় প্রভাবিত করবার মতো অন্য কোনো প্রভাবক বা অন্য কোনো লেভারেজ তাদের হাতে ছিল না। কাজেই বাংলাদেশে যে একটি ন্যারেটিভ চালু আছে যে শেখ হাসিনাকে যেহেতু ভারত ক্ষমতায় রেখেছিল, কাজেই ভারত যা বলতো শেখ হাসিনা তাই শুনতেন, সেই ন্যারেটিভটি আসলে খুব অতি সরলীকরণের একটা ফল। দেখুন, শেখ হাসিনা 2017 সালে গিয়ে চীন থেকে সাবমেরিন কিনে আনলেন দুটো, এবং দুটো চীনা সাবমেরিন কিনে এনে তিনি বললেন যে আমরা যুদ্ধ করতে চাই না, তবে যে কোনো দেশের সঙ্গেই আমরা যুদ্ধে লড়াইয়ে প্রস্তুত থাকতে চাই, এবং সে কারণে বাংলাদেশের প্রথম দুটো যে সাবমেরিন কেনার তিনি সিদ্ধান্ত নিলেন তা তিনি কিনলেন চীন থেকে। ভারতের সঙ্গে এই যে শেখ হাসিনার এক রকমের দূরত্বের সূচনা হলো সেই 2017 সাল থেকে। এই যে জয়শঙ্কর এখন বলছেন যে তাদের কাছে শেখ হাসিনাকে তার পতন ঘটতে যাচ্ছে জানার পরেও তাকে প্রভাবিত করার বা তার সিদ্ধান্ত বা তার কাজকে প্রভাবিত করবার মতো কোনো লেভারেজ ছিল না, এই অনুভূতি, এই ধারণা আসলে ভারত সরকারের মধ্যে সেই 2017 সাল থেকেই অত্যন্ত গুরুতরভাবে দানা বেঁধে ওঠে। শেখ হাসিনাকে এই দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে শুধু যে ভারত সমর্থন দিয়ে গেছে তাই কিন্তু নয়, এই দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে শেখ হাসিনাকে চীনও সমর্থন দিয়ে গেছে। কারণ 2017 সালে শুধুমাত্র চীনের কাছ থেকে সাবমেরিন কেনা তো নয়, চীনকে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারে পরিণত করেছেন। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে। বাংলাদেশে অবকাঠামো, সেতু, সড়ক সেসব তো বটেই, বাংলাদেশের এমন কোনো খাত নেই যে খাতে বড় ধরনের চীনা বিনিয়োগ শেখ হাসিনার আমলে নিশ্চিত হয়নি। এমনকি 2024-এর নির্বাচনের আগে, সর্বশেষ যে নির্বাচনটি শেখ হাসিনা করেছেন, সে নির্বাচনের আগেও চীনা রাষ্ট্রদূত, ঢাকায় চীনা রাষ্ট্রদূত প্রকাশ্যেই একরকম সমর্থন দিয়ে বলেছিলেন যে তারা অপেক্ষা করছেন আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসবে এবং এবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তারা তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ শুরু করবেন। এবং 2024-এ শেখ হাসিনা সরকার আবারও, মানে ওই নির্বাচনে তো আর কোনো বড় দল অংশগ্রহণ করেনি, শেখ হাসিনা সরকারই আবারও পুনর্নির্বাচিত হওয়া মাত্র কিন্তু চীনার রাষ্ট্রদূত শেখ হাসিনা সরকারের কাছে গিয়ে, পররাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে সে কথা মনে করার এবং শেখ হাসিনা গিয়ে সংসদে ঘোষণা দেন যে তিস্তা মহাপরিকল্পনার কাজ চীনকে দিয়ে শুরু করতে যাচ্ছেন তার
সরকার, এবং এরপর জুনে ভারত যান। ভারতের সংবাদ মাধ্যম তখন সয়লাভ যে শেখ হাসিনা ক্রমাগত চীন ঘেঁষা হয়ে, এবং এখন তিস্তা মহাপরিকল্পনার কাজ চীনকে দিয়ে তিনিও ভারতের উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার্সকে বিপদগ্রস্ত করছেন, এবং তিনি আসলে আর ভারতের বিশ্বস্ত বন্ধু বোধহয় নেই, ভারত বাংলাদেশেও বন্ধু হারাচ্ছে। এবং এরপর শেখ হাসিনা জুলাইয়ে চীন যান, সেখানে গিয়েও তিনি চীনকেও তিস্তা দিয়ে আসেন না, এবং তার ফলে শি জিনপিং রুষ্ট হন, তাদের বৈঠক ঠিকমতো শেষ হতে পারে না, এবং শেখ হাসিনাকে একদিন আগেই বাংলাদেশে ফিরে আসতে হয়। এমন পরিস্থিতিতে এটা বুঝতে অসুবিধা হয় না যে ভারত একদিকে যেমন এক ও অদ্বিতীয় বিশ্বস্ত বন্ধু হিসেবে শেখ হাসিনাকে আর কাছে পাচ্ছিল না বা বিশ্বাস করতে পারছিল না, অন্যদিকে শেখ হাসিনার ওপর তাদের প্রভাব খাটানোর মতো কার্যকরী প্রভাব ক্রমাগতভাবে দুর্বল হচ্ছিল, কারণ শেখ হাসিনাও ক্রমাগত চীনের দিকে ঘেঁষছিলেন, এবং এর ফলে যে দূরত্ব, সে দূরত্বের ফলেই সম্ভবত ভারতকে শেখ হাসিনার কোনো বিকল্প নির্ধারণের আগেই এক রকমের চেয়ে চেয়ে দেখতে হয়েছে যে শেখ হাসিনার পতন ঘটেছে বাংলাদেশে, এবং শেখ হাসিনার পতনের পর কারা ক্ষমতায় আসবে? ভারত দীর্ঘ সময় ধরে 2013-14 সালে প্রণব মুখার্জি, ভারতের সে সময়কার রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এলেন বাংলাদেশে, এবং বেগম খালেদা জিয়ার তার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার কথা, বেগম খালেদা জিয়া শেষ মুহূর্তে সাক্ষাৎ না করার সিদ্ধান্ত নিলেন। এরপর থেকে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক, আলোচনার দুয়ার বন্ধ হয়ে গেল। মানে ভারত নিয়ম করে করে বিভিন্ন সময় শুধুমাত্র আলোচনার দুয়ার বন্ধ করেছে। অন্যদিকে দেখুন, চীন কিন্তু গত 8 মাস ধরে একেবারে বিএনপি তো বটেই, নতুন ছাত্রদের নতুন দল, তাদের নেতৃবৃন্দ, মাহফুজ আলম থেকে শুরু করে এনসিপির নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের নুরুল হক নুরুর দলের নেতৃবৃন্দ, এমন জামাতে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে তারা চীন ঘুরিয়ে এনেছে, চীনের রাজনীতির এবং চীনা কমিউনিস্ট পার্টির কার্যকলাপ দেখিয়ে এনেছে, চীনের উন্নয়ন কর্মকাণ্ড দেখিয়ে এনেছে, এবং প্রত্যেকটি রাজনৈতিক দলই নানাভাবে চীন ঘেঁষা হয়েছে বাংলাদেশে, এবং তারা বলেছে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলেও, বিএনপি বলেছে, জামায়াতে ইসলামী বলেছে, নানা বড় উন্নয়ন প্রকল্প এবং এই অংশীদারিত্ব তারা বজায় রাখবে। ভারত সেদিক থেকে একেবারে নিষ্ক্রিয়। অন্যদিকে বাংলাদেশে যে ভারত বিরোধী রাজনীতির উত্থান হয়েছে, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই আগস্টের নেতৃবৃন্দের কথাই বলি, কিংবা এনসিপির নেতৃবৃন্দের কথাই বলি, কিংবা জামায়াত ছাত্র শিবির যে নেতৃত্ব দেয় যে ধরনের রাজনীতির, সেই ভারত বিরোধিতার ন্যারেটিভের রাজনীতির সঙ্গেও ভারতের সরাসরি আলোচনা শুরুর আসলে কোনো সুযোগ নেই। তাহলে ভারতের জন্য আলোচনা করবার জায়গা রইল কোনটি? ভারত বিএনপিকে বিশ্বাস করে না, কারণ ভারত ভোলে না যে 10 ট্রাক অস্ত্র মামলায় ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জন্য অস্ত্র খালাস করা হচ্ছিল চট্টগ্রাম বন্দরে। সারা পৃথিবীর নিরাপত্তা বিশেষজ্ঞ, অস্ত্র বিশেষজ্ঞরা যেটা বলেছেন যে এত বড় অস্ত্রের চালান কোনো দেশের শীর্ষ নেতৃবৃন্দ, কোনো দেশের সরকারের শীর্ষ গোয়েন্দা বাহিনীগুলোর প্রধান যদি না জানেন, তাহলে এত বড় অস্ত্রের চালান কোনো দেশের বন্দরে খালাস হতে পারে না আরেকটা দেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জন্য। বিএনপিকে মিত্র হিসাবে ভাবা ভারতের জন্য কঠিন। তাহলে ভারত বাংলাদেশে আসলে কার সাথে কথা বলবে? কিন্তু ভারত কি দীর্ঘ সময় বাংলাদেশের সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে, কোনো চ্যানেল না খুলে সময় কাটিয়ে দিতে পারে? ঠিক এই প্রশ্নটি ভারতের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে এস জয়শঙ্করকে করা হয়েছিল, যে ভারত নেপালের সঙ্গে, শ্রীলঙ্কার সঙ্গে, মালদ্বীপের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে কারো সঙ্গেই আলোচনা করছে না। ভারত সার্ককে অকেজো করে রেখেছে। এই অঞ্চলে চীনের বিপুল প্রভাব, তাহলে ভারত ঠেকাবে কি করে? আমার ধারণা এই প্রশ্ন, এই চাপ ভারত সরকারের ওপর, বিজেপি সরকারের ওপর সংসদীয় কমিটি থেকে শুরু করে ভারতের পররাষ্ট্র নীতির পর্যবেক্ষকদের তরফ থেকে দীর্ঘ সময় ধরে ছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর সেই আলোচনায় শেষ পেরেকটি ঠুকেছে, যে চীন সফরের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘোষণাটিই দিয়ে এসেছেন যে আসলে ভারতের সঙ্গে যদি আলোচনা না হয়, তাহলে চীনের সঙ্গে আরও বন্ধুত্ব, আরও তার নিকটতম হওয়া, সেটাই এই অঞ্চলের ভবিষ্যৎ। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস
ক্ষমতায় এসেছেন পর থেকে তিনি নির্বাচনের যেমন এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সময় দেননি, তেমনি তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেওয়ার পর থেকেই কিন্তু আঞ্চলিক জোটের ওপর গুরুত্ব দিচ্ছেন। তিনি সার্ককে আবারও পুনর্জীবিত করার কথা বিভিন্ন সাক্ষাৎকারে দেশি বিদেশি মিডিয়ায় বলছেন। তিনি নেপাল, ভুটান, ভারতের উত্তর পূর্বাঞ্চল, বাংলাদেশ মিলে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা বলছেন। তার মানে জোটবদ্ধ দক্ষিণ এশিয়ায় এখন বা জোটবদ্ধ এশিয়ার ওই অঞ্চলটিতে ভারতকে বাদ দিয়ে ভাববার মতো ভাবনার নেতারা আসছেন, যারা আসলে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আসেন কিনা সেসব ভাববার চেয়ে, কিংবা তারা নির্বাচিত হয়ে আগামীতে ক্ষমতায় আসেন কিনা সেসব ভাববার চেয়ে ভারতের জন্য তার নিরাপত্তার খাতিরে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল আলোচনার চ্যানেল খোলা। যে কারণে গত 2008 সালে গণপ্রজাতন্ত্রী নেপাল হওয়ার পর থেকে, মানে মনার্কি থেকে রাজতন্ত্র থেকে বেরিয়ে আসার পর সম্ভবত 13 বার সরকার বদলেছে যে দেশে, নেপাল, সে দেশে এখন চীনপন্থী, চীন ঘেঁষা যে প্রধানমন্ত্রী, তার সঙ্গেও ভারত দেখা করলো বিমস্টেকের সাইডলাইনে, এবং ভারত দেখা করলো মায়ানমারের কু করে আসা জান্তা সরকারের সঙ্গে, যেই জান্তা সরকারকে এখন আরাকান আর্মি ঠেকাতে চীন সরকার সরাসরি অস্ত্র এবং বিনিয়োগ সহায়তা দিচ্ছে, যাতে মায়ানমারের ভেতরে তার বিনিয়োগগুলো নিরাপদ হয়। কাজেই এই হিসেব নিকেশগুলো এখন নানাভাবেই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভারতের জন্য। কাজেই প্রতিবেশী দেশগুলোর সরকার প্রধানদের